পায়ে হেঁটে ঘুরলে না, মানে পাহাড়ে স্পেশালি পায়ে হেঁটে ঘুরলে কিন্তু অনেক রকম এক্সপিরিয়েন্স পাওয়া যায়। এটা কিন্তু দার্জিলিং জিমখানা ক্লাব। আকাশ পরিষ্কার থাকলে খুব ভালো কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। মলের মধ্যে থাকার জায়গা। আমি অর্ডার দিয়ে দিলাম একটা চিকেন কোল্ড প্ল্যাটার আর একটা ব্ল্যাক টি। দার্জিলিং রেল স্টেশনের ঠিক পিছনে খুব সুন্দর একটা মন্দির, তাই ভাবলাম কিছু ডিটেলস আপনাদের সাথে শেয়ার করি। সেখানে অবশ্যই খরচ তো থাকবেই। দার্জিলিং, আপনার আমার প্রাণের শৈল শহর দার্জিলিং। বিশেষ করে বাঙালিদের পাহাড় বলতে পাহাড়ের রানী দার্জিলিং এর কথাই প্রথম মাথায় আসে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৬,৭০০ ফিট ওপরে এর অবস্থান। সে মেল রোডের ভিড় হোক কিংবা কেভেন্টার্স গ্লেনিজের ইংলিশ ব্রেকফাস্ট, অবজারভেটরির হিলে বসে আড্ডা হোক কিংবা মহাকাল মার্কেটে হাঁটাহাঁটি, সবই কিন্তু এত বছর ধরে বাঙালির মন জয় করে এসছে। আর তার মাঝে একবার যদি কাঞ্চনজঙ্ঘার দেখা পাওয়া যায় তাহলে তো সোনায় সোহাগা। তবে অদ্ভুতভাবে সবকিছু এতবার চাক্ষুষ করার পরেও কিন্তু পর্যটকদের মধ্যে উৎসাহ এক ফোঁটা কমেনি। দার্জিলিং মানেই এক্সাইটমেন্ট, আনন্দ, পাহাড়ের সাথে একাত্ম হওয়া আর ফেরার সময় খানিক ইমোশনাল হয়ে পড়া। ইহার পরিবর্তন আজ পর্যন্ত পসিবল হয়নি, আর ভবিষ্যতে পসিবল হবে কিনা তাতেও যথেষ্ট সন্দেহ আছে। আমি কিন্তু একাকী নর্থ বেঙ্গল ঘুরছি, আর গত পর্বে আপনাদের সাথে শেয়ার করেছি দার্জিলিং থেকে ৮ কিলোমিটার দূরে এক সুন্দর গ্রাম টুকভারের গল্প। আর এই পর্বে আপনাদের জন্য থাকবে দার্জিলিং এর সমস্ত অভিজ্ঞতা। চেনা দার্জিলিং থেকে বেরিয়ে একটু কম চেনা দার্জিলিংকেই পরিচয় করাবো আপনাদের সাথে। আর শেষে থাকবে ঘোরার যাবতীয় ডিটেলস। আমি আপনাদের হোস্ট কৌশিক আজ ঘুরিয়ে দেখাবো দার্জিলিং। চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। এই রাস্তা দিয়েই কিন্তু শেয়ার ক্যাবগুলো আসবে এবং সেটা এই দিকে যাবে। এখানে কিন্তু একটা মহাদেবের মন্দির আছে একদম রাস্তার ধারেই। আমি দাঁড়িয়ে না থেকে একটু হাঁটা শুরু করলাম। এখান থেকে টুকভার বা টাকভার, কালকে আমি যেখানে নেমেছিলাম ভুল করে, সেটা বলছে 1.8 কিলোমিটার। তো একটু এগোতে থাকি, রাস্তায় যদি কিছু পেয়ে যাই তাহলে উঠে যাব। ওই সাদা রঙের ফুলগুলো ফুটে আছে, কি সুন্দর লাগছে দেখতে। আমি জানি না এই ফুলের নাম কি, বাট খুব সুন্দর লাগছে। পাহাড়ে স্পেশালি পায়ে হেঁটে ঘুরলে কিন্তু অনেক রকম এক্সপিরিয়েন্স পাওয়া যায়। আর এই প্রথম আমার সোলো ট্রিপে আমি কিন্তু সেই এক্সপিরিয়েন্সগুলোই করছি আর আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা একটু লেন্দি মনে হবে, কিন্তু আমি চাইছি পুরো একটা আনকাট ভিডিও আপনাদের সাথে শেয়ার করার। তাহলে আমি যে এক্সপিরিয়েন্স করছি তার কিছুটা হলেও আপনারা বুঝতে পারবেন। প্রায় 10 মিনিট হাঁটার পরে একটা শেয়ার ক্যাব পাওয়া গেল। এই ট্যাক্সি স্ট্যান্ডে এসে নামলাম। আমি শেয়ার কার পেয়ে গেছিলাম ওখান থেকে, তারপরে ওখান থেকে শেয়ার কার নিয়ে এই এখন আমাকে দার্জিলিং ট্যাক্সি স্ট্যান্ডে নামালো। আর ভাড়া নিল মাথাপিছু 50 টাকা করে। ওই যে সামনে গলি, ওই গলি দিয়ে এখন আমি যাব মেলের দিকে, তারপরে হোটেলে চেকিং করব। আর এইটা কিন্তু ট্যাক্সি স্ট্যান্ড। मेल जाने का रास्ता है ये, ऐसे ऊपर ना? नहीं, इधर सीधा। अच्छा, এই পুরো উপরে এই রাস্তা দিয়ে যেতে হবে মেলে।
আমার হোটেল কিন্তু আজকে হোটেল শেরপা, যেটা আপার টুংসুং রোডে। আমি রাস্তাটা আপনাকে দেখাচ্ছি, আর তারপরে হোটেলে যাওয়ার পরে হোটেলটা তো অবশ্যই দেখাবো। আমি ওই রাস্তা দিয়ে উঠে এলাম, উঠে এসে দুটো রাস্তা পড়বে, এটা যাবে বিগ বাজারের দিকে আর এইটা যাবে মেলের দিকে। আমি এলাম ওই রাস্তা দিয়ে এবং এই সামনে দেখুন অ্যান্ড্রিউস চার্চ, আর আমার বাদিকে হচ্ছে ভানু ভবন। এবার যাচ্ছি সেন্ট অ্যান্ড্রিউস চার্চে। আগেরবার যখন এসেছিলাম তখন বন্ধ ছিল, এখন খোলা আছে, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। 1843 সালে তৈরি এই অ্যাংলিকান চার্চটি দার্জিলিংয়ের অন্যতম প্রাচীন স্থাপত্য। এটি নামাঙ্কিত করা হয়েছে স্কটল্যান্ডের পৃষ্ঠপোষক সাধু সেন্ট অ্যান্ড্রিউর নামে। ব্রিটিশ আমলে মূলত স্কটিশ সৈন্য এবং দার্জিলিংয়ের চা বাগানের মালিকদের প্রার্থনার জন্য এই চার্চটি নির্মাণ করা হয়েছিল। পাহাড়ি ঝড়ঝঞ্ঝা এবং ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হওয়ার পর 1873 সালে এটিকে পুনর্নির্মাণ করা হয়, যা আজও তার পুরনো গথিক স্থাপত্যের রূপ ধরে রেখেছে। অ্যান্ড্রিউ চার্চের ঠিক অপোজিটে এটা কিন্তু দার্জিলিং জিমখানা ক্লাব। চার্চের ভিতরে প্রেয়ার চলছে, তাই এখন এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে চলুন একটু ভানু ভবনটা ঘুরে আসি। দার্জিলিংয়ের চকবাজার বা মল রোডের নিকটবর্তী এলাকায় অবস্থিত এই ভানু ভবন, যা গোর্খা রঙ্গমঞ্চ ভবন নামেও পরিচিত। নেপালি কবি ভানুভক্ত আচার্যের স্মৃতিতে এই ভবনটির নামকরণ করা হয়, যিনি আদি কবি নামেও পরিচিত। স্থানীয় গোর্খা সংস্কৃতি, শিল্প ও সাহিত্যের কেন্দ্রস্থল ও এই অঞ্চলের একটি উল্লেখযোগ্য আকর্ষণ এই ভবনটি। এখন কিন্তু এইখানে সমস্ত মার্কেট, মানে মহাকাল মার্কেটটা এইখানে শিফট হয়ে গেছে। তো সন্ধেবেলা এখানে বিভিন্ন রকম স্ন্যাক্স পাওয়া যায়, আর তার সাথে অনেক দোকানপাট আছে চারিপাশে। এখানে বিভিন্ন রকমের জিনিস, যেরকম এখানকার সোয়েটার, শাল, জামা কাপড়, বিভিন্ন টাইপের জিনিস পাওয়া যায়। ঘড়িতে এখন 11:15। আমি যাচ্ছি এই ভানু ভবন আর এই সেন্ট অ্যান্ড্রিউস চার্চের পাশ দিয়ে যে রাস্তাটা মেলে যাচ্ছে, সেই রাস্তা ধরে যাচ্ছি। আর প্ল্যানে একটু চেঞ্জ হলো, এখন আমি হোটেলে চেকিং করব না। যেহেতু আমি এই রাস্তায় আছি, সেহেতু আপনাদেরকে একটা জায়গায় নিয়ে যাব। চলুন, অনেকে হয়তো এই জায়গাটাকে চেনেন, অনেকে হয়তো চেনেন না। চলুন যাওয়া যাক, আর রাস্তাটা আপনাদের সাথে শেয়ার করছি। এই সোজা রাস্তাটা গেলে কিন্তু ডান দিকে একটা রাস্তা চলে যাচ্ছে মেলের দিকে, আর আমি যাব সোজা সোজা ওই দার্জিলিং জুয়ের দিকে। আর সামনে কিন্তু রাজভবন। এই রাস্তাটা চলে যাচ্ছে মেলের দিকে, তো আমি ফেরার সময় এই রাস্তা দিয়েই ফিরবো, বাট এখন যাব আমি সোজা। সামনে মেফেয়ার হিল রিসর্ট। আমি মেফেয়ারকে, মানে মেফেয়ার হিল রিসর্টকে বাদিকে রেখে আমি সোজা এগিয়ে যাব। দার্জিলিংয়ের ওয়েদার খুব মনোরম, খুব ঠান্ডাও নেই, খুব গরমও নেই। বাট হাঁটতে কোনো অসুবিধা হচ্ছে না। পৌঁছে গেছি স্ট্রবেরি নাইটিঙ্গেল পার্ক। এই রাস্তা দিয়ে সোজা হাঁটলে এই সামনে নাইটিঙ্গেল পার্ক যাওয়ার রাস্তা। চলুন।
এইখানে দুটো রাস্তা আছে, এই রাস্তাটা কিন্তু নাইটিঙ্গেল পার্ক যাচ্ছে। আমি কিন্তু আমার এই সোলো ট্রিপটাকে দারুণভাবে এনজয় করছি। পুরো পায়ে হেঁটেই ঘুরছি ম্যাক্সিমামটা, আর কিছু লোকাল ট্রান্সপোর্ট বা শেয়ার গাড়ি করে আমি ঘুরছি। পৌঁছেই গেছি। রাস্তাটা একটু চড়াই, বাট অতটা কষ্ট হবে না উঠতে। এই হচ্ছে পার্কে ঢোকার মেন গেট। টিকিট কেটে নিলাম, 25 টাকা করে টিকিট। এখন ঢুকবো এই রাস্তা দিয়ে। ঢুকে গেছি পার্কে। পার্কটা কিন্তু অসাধারণ, খুব সুন্দর, খুব কম লোক আছে এখানে। এবং এইখানে কিন্তু আকাশ পরিষ্কার থাকলে খুব ভালো কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। কিন্তু আজকে আকাশটা ক্লাউডি আছে, কাঞ্চনজঙ্ঘার ভিউ আজকে পাওয়া যাবে না আশা করি। বাট পাহাড় তো আনসার্টেন, এই মেঘ এই রোদ। আপনাদের মধ্যে অনেকে হয়তো চেনেন, অনেকে হয়তো জানেন না, কিন্তু দার্জিলিং এলে অবশ্যই এই প্লেসটাকে একবার ভিজিট করবেন। আচ্ছা, আর একটা কথা বলে দিই, এই পার্কে ঢুকতে গেলে কিন্তু 25 টাকা করে টিকিট আপনাদের কাটতে হবে মাথা পিছু। আর এটা ডেলি খোলা থাকে। উইন্টারের সময় এটা 9টা থেকে 4টে পর্যন্ত খোলা থাকে, মানে সকাল 9টা থেকে বিকেল 4টে। আর সামারে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এইখানে কিন্তু একটা টি লাউঞ্জ আছে। আমি এই টি লাউঞ্জে একটা ব্ল্যাক টি অর্ডার করলাম, আর ওয়াই ওয়াইটা তৈরি হচ্ছে। ভালো চলে এলো গরম গরম ওয়াই। এই চা আর ওয়াইটা শেষ করে বেরিয়ে যাবো। এই নাইটিঙ্গেল পার্ক থেকে অনেকটা এগিয়ে এলাম। এবার মেলের রাস্তাটা ধরবো, মানে রাজভবনের পাশ দিয়ে যে রাস্তাটা দেখিয়েছিলাম সেই রাস্তাটা এখন ধরবো। এই যে এইখান দিয়ে বাঁদিকে ঢুকে যাব মেলের দিকে। রাজভবনের ওখানে কিন্তু কোনো ভিডিও বা ফটো তুলতে দেয় না, তাই ওই জায়গায় আমি কোনো ফটো তুলিনি। আমি একটু এগিয়ে এসে আবার আমার ক্যামেরা চালু করলাম। এই দিকে কিন্তু মহাকাল মন্দিরের রাস্তা, মানে এই সিঁড়িটা দিয়ে মহাকাল মন্দিরে যাওয়া যায়।
কিন্তু এখন আর যাচ্ছি না মহাকাল মন্দিরে, এখন ডাইরেক্ট হোটেলে যাচ্ছি। চলে এলাম মেলে। মেল চত্বরটা এখন ফাঁকাই বলতে গেলে, সেরকম লোকজন নেই। মেল চত্বরে কিন্তু প্রচণ্ড হাওয়া দিচ্ছে এখন। আর ওই সামনে হচ্ছে ফাউন্টেনটার বাঁদিকে একটা রাস্তা চলে যাচ্ছে, আর ডান দিকে একটা রাস্তা চলে যাচ্ছে। ডান দিকে যে রাস্তাটা যাচ্ছে সেটা হচ্ছে কেভেন টার্সের দিকে যাচ্ছে, আর বাঁদিকে যে রাস্তাটা যাচ্ছে সেই রাস্তা দিয়ে আমরা যাব, আস্তাবলের রাস্তা। এই দিকেই হচ্ছে আমার হোটেল। আমি মেল থেকে হেঁটে এলাম এখন, আর এইখানে হচ্ছে মিয়ামরের এই দিকে দুটো রাস্তা চলে যাচ্ছে। একটা হচ্ছে লোয়ার টুংসুং রোড, একটা হচ্ছে আপার টুংসুং রোড। আমি আপার টুংসুং রোড দিয়ে এখন আমার হোটেলে যাব। এই যে রাস্তাটা যাচ্ছে এটা হচ্ছে আপার টুংসুং রোড, এইখান দিয়েই এখন আমি যাব। চলেই এসেছি মেল থেকে মোটামুটি 5 মিনিট হেঁটে। এই সামনে আমার হোটেল, এই হোটেল শেরপা। এই হোটেলে ঢুকে ডান দিকে হচ্ছে আমার ঘর 204। এই সাইডে একটা মিরর আছে, তারপরে এখানে একটা বেড, আর এটা ওয়াশরুম, ইন্ডিয়ান কমোড। আর তার পাশে হচ্ছে বেসিন। এখন কারেন্ট নেই, এখন ঘড়িতে 3:30 বাজে। আমি হোটেল থেকে বেরোলাম, বেরিয়ে এখন একটা জায়গায় যাচ্ছি। চলুন আপনাদেরকে নিয়ে যাই। আস্তাবলের রাস্তাটা দিয়ে বেরিয়ে এলাম, বেরিয়ে এইদিকে দেখুন ফাউন্টেন, তার পাশ দিয়ে যেই রাস্তাটা কেভেন্টারের দিকে যাচ্ছে সেই রাস্তা দিয়ে যাব। এই কেভেন্টারের রাস্তাটা দিয়ে নেমে এলাম, আর সোজা ক্লক টাওয়ার এই রাস্তা দিয়েই যাব। আমি কিন্তু নিচের দিকে নামছি। এখন আমি যাব দার্জিলিং স্টেশন। পৌঁছলাম দার্জিলিং স্টেশনে। রোদ উঠেছে, চারিদিকটা কিন্তু অসাধারণ লাগছে। দার্জিলিং হিমালয়ান রেলওয়ের প্রধান স্টেশন হলো এই দার্জিলিং স্টেশন, যা তার ঐতিহাসিক টয় ট্রেনের জন্য পরিচিত। এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের একটি অংশ। 1879 থেকে 1881 সালের মধ্যে নির্মিত হয় স্টেশন। দার্জিলিং স্টেশন থেকে ঘুম স্টেশন পর্যন্ত একটি বিখ্যাত জয়রাইড চালু আছে, যা বাতাসিয়া লুপ হয়ে তারপর ঘুম স্টেশন পৌঁছায়। আমি এখন এসেছি দার্জিলিং স্টেশনের একদম পিছনের দিকটা। এখন যাব ধীরধাম মন্দির। দার্জিলিং স্টেশন থেকে মাত্র কয়েক কদম দূরেই রয়েছে এমন একটি পবিত্র স্থান, যা আপনাকে ক্ষণিকের জন্য নিয়ে যাবে কাঠমান্ডুর বুকে।
হ্যাঁ, আমি বলছি ঐতিহাসিক ধীরধাম মন্দিরের কথা। 1939 সালে নেপালের কাঠমান্ডুর বিখ্যাত পশুপতিনাথ মন্দিরের আদলে তৈরি হয় এই শিব মন্দিরটি। রায় বাহাদুর ধীরাজরাজ প্রধান এটি নির্মাণ করেছিলেন। মন্দিরের অদ্ভুত নেপালি প্যাগোডা স্থাপত্য আর প্রাণবন্ত লাল হলুদ রং একে দার্জিলিংয়ের আর সব স্থাপত্যের থেকে একদম আলাদা করে তোলে। এটা মোস্ট প্রবাবলি প্রতিদিনই খোলা থাকে এবং অ্যাজ পার গুগল এটা সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে। এটা হচ্ছে মন্দিরে ঢোকার রাস্তা, কিন্তু এখন গেটে তালা মারা আছে। দার্জিলিং স্টেশন থেকে এখন আমি যাচ্ছি মেলের দিকে। তো মেলের যে রাস্তাটা, সেই রাস্তায় যেতে যেতে একটা মল পড়লো, দ্য রিঙ্ক মল। তো দেখি পাহাড়ের মল কীরকম হয়। এই যে দার্জিলিং পোস্ট অফিসের ঠিক পাশেই, মানে মেলে যাওয়ার রাস্তাতেই এই মলটা পড়ছে। চলুন ভিতরে যাই। সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। এখানে কিন্তু কোনো এসকেলেটর দেখতে পাচ্ছি না এখনো পর্যন্ত। মলটা বেশ ছোট, ছিমছাম, আর এখানে ডমিনোজ আছে। আমি এখন ফার্স্ট ফ্লোরে। ওই দিকে কিন্তু একটা লিফট আছে, লিফটটা ওয়ার্কিং। আর এই চারিপাশে যা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা হোটেল সুমিত। মলের মধ্যে থাকার জায়গা, দারুণ। এইদিকে হচ্ছে হোটেল সুমিতের রিসেপশন, আর এইদিকে হচ্ছে রেস্টুরেন্ট। আমরা কলকাতার মলে যেরকম দেখি একটা ডেডিকেটেড ফুড কোর্ট থাকে, এখানে কিন্তু সেরকম কিছু নেই। একটা ডমিনোজের শপ আছে আর ওপরে একটা রেস্টুরেন্ট আছে। বাইরে কিন্তু এই ফুড কোর্ট আছে। ভেতরে কিন্তু একটা মুভি থিয়েটারও আছে, SBF সিনেমাস। এখানে দার্জিলিংয়ে এসে যদি মুভি দেখার ইচ্ছা হয়, আপনারা এখানে দেখতে পারেন। আবার মেলে যাওয়ার রাস্তা ধরলাম। এখন কিন্তু কেবিনটাসে বসে রয়েছি, রুফটপ খালি নেই, তাই এখানেই বসলাম। যাই হোক, এখানে কিন্তু সবসময় খালি পাওয়া যায় না। এখন ঘড়িতে 4:30। আমি ইচ্ছা করে এই সময় এসেছি, ভেবেছিলাম রুফটপ খালি থাকবে, বাট খালি কিন্তু নেই, তাই অগত্যা এখানেই বসতে হলো। আমি অর্ডার দিয়ে দিলাম একটা চিকেন কোল্ড প্ল্যাটার আর একটা ব্ল্যাক টি। আসলে আপনাদের সাথে শেয়ার করছি।
এই রাস্তাটা কিন্তু একটু ফাঁকা থাকে তুলনামূলক মেলের থেকে, বাট সামনে সবাই মনে হয় ওই অবজারভেটরি হিলের দিকেই যাচ্ছে। তবে আকাশ কিন্তু পরিষ্কার নয়, আকাশ পরিষ্কার থাকলে ওখান থেকে ভালো কাঞ্চনজঙ্ঘার ভিউ আসে। আমি কেভেন্টার্সে আজকে কোল প্ল্যাটার অর্ডার করেছিলাম, চিকেন কোল প্ল্যাটার, আর তার সাথে দার্জিলিং টি। তো টোটাল আমার বিল হলো 305 টাকা ট্যাক্স দিয়ে। কোল প্ল্যাটারটা নিল 200 টাকা, আর ব্ল্যাক দার্জিলিং টি নিল 90 টাকা। আমি সকালবেলা এই রাস্তা দিয়েই হোটেলে গেলাম, তখন একরকম ভিউ, এখন অন্যরকম ভিউ। পুরো আকাশটা মেঘে ঢেকে রয়েছে, কাঞ্চনজঙ্ঘা দেখার কোনো প্রশ্নই নেই। তাও বিকেলটা এখানে বসতে খুব ভালো লাগে, এখানে বসে গল্প করতে। অনেক ট্যুরিস্ট আছে এখানে, এখানে বসে গল্প করছে। সামনের প্রকৃতি অসাধারণ। অবজারভেটরি হিল থেকে এখন যাচ্ছি মহাকাল মার্কেটের আর একটা রাস্তা আছে ওইদিকে, মানে সেন্ট অ্যান্ড্রিউস চার্চের পাশ দিয়ে আর একটা রাস্তা আছে যেখান থেকে মেলে ওঠা যায়। এইদিকে ভানুভবন, আর আমি যাব এই সোজা রাস্তা দিয়ে। এই রাস্তাটা কিন্তু তুলনামূলক একটু বেশি জমজমাট মহাকাল মার্কেটের ওই রাস্তার থেকে। এই দার্জিলিং মেলে কিন্তু এক এক সময় এক রকম ভিউ, সকালে একরকম ভিউ, বিকেলে একরকম ভিউ, আর সন্ধেবেলা আর এক রকম ভিউ। ফিরে এলাম হোটেলে। আজকে আমার এই ট্রিপের লাস্ট ডে, একটু ফ্রেশ হয়নি, তারপরে আবার ফিরছি। সম্পূর্ণ ডিটেলস, কত কোথায় কি খরচা হয়েছে এবং এই ট্যুরের সম্পর্কে যেই ইনফরমেশনগুলো দেওয়া দরকার, সব কিছু একটা সামারাইজ ভার্সন আমি আপনাদের সামনে প্রেজেন্ট করব। আমি এখন বসে রয়েছি আমার হোটেল রুমে। আমার এই দুদিনের নর্থ বেঙ্গল সফর আজকেই শেষ হচ্ছে। কালকে আমি বেরিয়ে যাব শিলিগুড়ি থেকে সন্ধ্যে 6:30টায় আমার বাস আছে কলকাতার উদ্দেশ্যে। তাই ভাবলাম কিছু ডিটেলস আপনাদের সাথে শেয়ার করি। সেখানে অবশ্যই খরচ তো থাকবেই, কোথায় কোথায় গেছি, কিভাবে গেছি, সেগুলোর সাথে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন দেব, যাতে ভবিষ্যতে আপনারা যদি এই ট্রিপটা প্ল্যান করেন তাহলে কোনো অসুবিধা না হয়। আমি সমস্ত কিছু লিখে নিয়েছি যাতে কোনো কিছু মিস না হয়। তো ফার্স্টে আসি খরচের দিকে। আমি যে বাসটা করে বারাসাত কলোনি মোড় থেকে শিলিগুড়ি এসেছিলাম, সেটা এনবিএসটিসির বাস ছিল এবং ভাড়া পড়েছিল 515 টাকা। এবং শিলিগুড়ি থেকে আমি বাসে করে এলাম দার্জিলিং, সেটাও এনবিএসটিসির বাস, সেটা ভাড়া পড়েছিল 105 টাকা। আর বাসে করে আমি যেখানে নেমেছিলাম, মানে ট্যাক্সি স্ট্যান্ড বা বাস স্ট্যান্ড দার্জিলিং, সেখান থেকে একটু নিচে নেমে গিয়ে আমি শেয়ার কার ধরেছিলাম ডাকঘরের জন্য, কারণ ওখানেই ফার্স্ট ডে আমার বুকিং ছিল। তো ওইখানে ভাড়া পড়েছিল আমার 80 টাকা। কিন্তু আমি ভুল করে ডাকঘরে নেমে যাই, কিন্তু আমার যাওয়ার কথা ছিল ভাটাকঘর পর্যন্ত কিন্তু 80 টাকা করে ভাড়া। কিন্তু আমি 80 টাকা দিয়েছি, বাট আমি ডাকঘরে নেমেছি। তারপরে ওখান থেকে এক লোকাল দাদা আমাকে স্কুটি করে ছেড়ে দেয়, সেখানে আমার 120 টাকা মতো লেগেছে। ভাটাকঘরে যে হোমস্টেতে আমি ছিলাম, সেই হোমস্টেতে কিন্তু ফুডিং লজিং নিয়ে প্যাকেজ ছিল 1500 টাকা, কিন্তু তার মধ্যে কিন্তু লাঞ্চ ইনক্লুডেড ছিল না।
তার মধ্যে ছিল হচ্ছে ইভিনিং স্ন্যাক্স, ডিনার আর পরের দিনের ব্রেকফাস্ট। আর তার সাথে আমি একটা জলের বোতল নিয়েছিলাম, সেটা নিয়েছিল 20 টাকা। তারপর ওখান থেকে পরের দিন আমি আবার শেয়ার কার ধরে দার্জিলিং ফিরে আসি। সেখানে আমার শেয়ার কারের ভাড়া পড়েছিল 50 টাকা মতো। কারণ আমি একটু আগের থেকে, মানে যেখানে সাধারণত শেয়ার কার নামায় সেখান থেকে উঠিনি, আমি উঠেছি অনেকটা এগিয়ে গিয়ে, তাই জন্য আমার ভাড়া পড়েছিল 50 টাকা। এবং সেই শেয়ার কারও আমাকে ওই দার্জিলিং বাস স্ট্যান্ড বা ট্যাক্সি স্ট্যান্ডে নামায়। সেখান থেকে আমি ফার্স্ট যাই সেন্ট অ্যান্ড্রিউস চার্চে, যেখানে কোনো টিকিট ছিল না। আর তারপরে ভানু ভবন, সেখানেও কোনো টিকিট ছিল না। তারপর আমি চলে যাই নাইটিঙ্গেল পার্কে, যেখানে কিন্তু 25 টাকা টিকিট ছিল। আর নাইটিঙ্গেল পার্কে আমি ওয়াই খেয়েছিলাম আর চা খেয়েছিলাম, লিকার টি। তাতে আমার খরচ হচ্ছিল 50 টাকা। ওই ওয়াই এর দাম ছিল হচ্ছে 40 টাকা, আর চায়ের দাম নিয়েছিল 10 টাকা। এটা কিন্তু আমার খুব রিজনেবল লেগেছে। এবং তারপরে ওখান থেকে বেরিয়ে আমি সরাসরি হোটেলে চেক ইন করি। আমার যে হোটেল বুক ছিল দার্জিলিং এ, এই হোটেলটার ভাড়া পড়েছে কিন্তু 800 টাকা। কিন্তু এটা কিন্তু হোটেলের ভাড়া অনলি। এখানে থাকা খাওয়ার প্যাকেজ হয়, কিন্তু এখন গ্যাসের সমস্যার জন্য এখন ওনারা এটা প্রোভাইড করছেন না। আর থাকা খাওয়া হলে সেটা আলাদা প্যাকেজ হবে। বাট এই রুমের ভাড়া কিন্তু আমার 800 টাকা পড়েছিল। আর এখান থেকে আমি দুটো জলের বোতল নিয়েছি, সেখানে আমার পড়েছে 50 টাকা, মানে 25 টাকা করে পার বোতল। তারপর আমি ঘুরতে বেরিয়ে যাই এবং আমি কেভেন্টার্সে কিছু খাবার খাই। সেখানে আমার বিল হয়েছিল 305 টাকা। আমি ওই কোল্ড চিকেন প্ল্যাটার অর্ডার দিয়েছিলাম, যেটা পড়েছিল 200 টাকা। আর ব্ল্যাক টি নিয়েছিলাম, দার্জিলিং টি, যেটা পড়েছিল 90 টাকা। আর ট্যাক্স নিয়ে আমার 305 টাকা খরচা হয়েছে। এবং তারপরে আচ্ছা, এবার দেখে নিয়ে আর কোথায় কি আছে। দুটো জিনিস মিস করেছি, সেটা হচ্ছে আমি ওই বাসে করে, মানে বারাসাত থেকে যে বাসে করে আমি শিলিগুড়ি আসছিলাম, সেখানে রাত্রিবেলায় আমাদেরকে একটা ডিনার ব্রেক দিয়েছিল। তো ওইখানে আমি যে খাবার খেয়েছিলাম তাতে আমার বিল হয়েছিল 70 টাকা। আর একটা জলের বোতল নিয়েছিলাম, তাতে 20 টাকা, টোটাল 90 টাকা। আর পরের দিন লোহিনীতে ব্রেকফাস্ট করেছিলাম, সেখানে বিল হয়েছিল 70 টাকা। আর তার সাথে দুটো বিস্কিট নিয়েছিলাম, একটা জল নিয়েছিলাম, 30 টাকা, টোটাল 100 টাকা। কালকে আমি এখান থেকে বেরিয়ে যাব শিলিগুড়ি পর্যন্ত। এখন আমরা ডিসাইড করিনি আমি বাসে যাব না শেয়ার কারে যাব, যেটা অ্যাভেলেবেল হবে সেইভাবেই আমি যাব। আর সে কত ভাড়া পড়লো সেটা আমি কালকে আপনাদের সাথে শেয়ার করে দেবো। আর শিলিগুড়ি থেকে যে বাসটা আমি বুক করেছি, সেই ইন্ডাস্ট্রিসির বাস, সিটার বাস, সেটা কিন্তু 515 টাকা ভাড়া পড়েছে। আমি রেড বাস থেকে বুক করেছি, দুটোই, আসারটা আর যাওয়ারটাও। তো এই হচ্ছে কমপ্লিট আমার খরচ। সেখানে আমি টোটাল করে দেখলাম মোটামুটি 4315 টাকার মতো খরচা হয়েছে। তবে হ্যাঁ, এইখানে কিন্তু কিছু টাকা বাঁচানো যায়। কোথায় বাঁচানো যায় সেটা হচ্ছে, আমি যেহেতু বাসে করে এসেছি, আপনারা যদি ট্রেনে স্লিপে হয়ে আসেন তাহলে কিন্তু আসা যাওয়া মিলে মোটামুটি 200 টাকা মতো সেভ হবে। আর ওই ডাকঘরে নেবে আমাকে আবার স্কুটি করতে হলো, ওটা সাধারণত আপনারা আসলে এই ভুলটা করবেন না, তাহলে ওখানে কিন্তু 120 টাকা আপনাদের সেভ হবে। আর কেভেন্টারে আমি যে খাবার খেয়েছিলাম, আপনারা যদি কেভেন্টার না যান তাহলে ওখানেও কিন্তু 305 টাকা সেভ হবে। এভাবে একটা হিসাব করে নেবেন যে কিছু টাকা এখানে সেভ করা যায়।